আসসালামু আলাইকুম স্যার আসেন। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। How are you? Assalamu alaikum. Walaikum salam. Good morning. Good morning, sir. How are you all? Sir, we are fine, and you? And I'm fine too. And today I will discuss on assignment, 3 assignment. I'll discuss on 3 assignment. And the last assignment, most of the students did your homework on assignment. Somebody did 1 assignment, somebody did 2 assignment, but the notice was that you have to complete the 3 assignment in second task. So we are going to discuss one second assignment. Here we will discuss actually 3 assignment. Okay, আমরা আজকে 3টা অ্যাসাইনমেন্টে কথা বলবো এবং 3টা অ্যাসাইনমেন্ট তুমি অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে গত অ্যাসাইনমেন্টে অনেকেই তোমার কি করেনি, অনেকেই তোমার মানে কভার পেজ সঠিকভাবে লেখেনি। তো কভার পেজটা তোমরা আমাদের এখানে স্কুল থেকে যে নির্দেশনা দেওয়া আছে, যে পেপারসটা দেওয়া আছে, তোমরা সেটা নিতে পারো। সেখানেও তোমরা অবশ্যই দেখবা যেখানে টাইটেল দিতে বলছে, যেখানে শিরোনাম দিতে বলছে, সেখানে লিখবে ইউনিট, যে ইউনিট থেকে অ্যাসাইনমেন্টটা লিখতেছো সেই ইউনিট 1, 2, 3 বা যে ইউনিটে, তারপরে কি লিখবা লিসন, তারপরে কি লিখবা ওই লিসনে ওই টপিকসটার নাম কি সেটা, এবং নেক্সটে যদি আরেকটা অ্যাসাইনমেন্ট থাকে তাহলে ওটারও লিখবা ইউনিট মানে 3 বা 4, লিসন 3 বা 4 বা 7 যেটাই থাকে। তো তারপরে তুমি ওটার টাইটেল দিয়ে দিবা। এবং এইভাবে যদি এইবার তো 3টা অ্যাসাইনমেন্ট আছে একসাথে, তো অবশ্যই তোমাকে 3টা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাছাড়া কিন্তু একটা অ্যাসাইনমেন্ট যদি কেউ এখানে অ্যান্সার করো তাহলে অবশ্যই তোমাকে আমরা ভালো এখানে মার্কিং করব না। কারণ আর যারা একেবারেই কপি করো, কপি মানে হু আর মানে কপিড ফ্রম মাই লেকচার, তুমি কপি করে হুবহু দিবে না। কারণ আমরা দেখতে চাই তোমার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, তোমার যে ক্রিয়েটিভিটি সেটা আমরা দেখতে চাই। সো আমরা আজকে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিট 5। তোমার এখানে বোর্ডের যে নির্দেশনা এসেছে সেটা আমি একটু পড়ে নিচ্ছি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। অ্যাসাইনমেন্ট দেখো এখানে লেখা আছে বোর্ডের নির্দেশনা, সেকেন্ড অ্যাসাইনমেন্ট টাস্ক, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর কাজ। তাহলে এখানে কি লিখছে ইউনিট এন্ড টাইটেল অফ দি লিসন, মানে ইউনিট প্রথম যেটা লিখছে ইউনিট 5, ইউনিট 5 থেকে তোমার এখানে দেওয়া আছে 2টা অ্যাসাইনমেন্ট, আর ইউনিট 7 থেকে দেওয়া আছে একটা অ্যাসাইনমেন্ট। তো আমরা ইউনিট 5 থেকে কি আছে লিসন 4, লেসন 4 থেকে আছে এ ম্যান হু লাভস ট্রি। তাহলে এই টাইটেল কি দেওয়া আছে, তোমাকে অবশ্যই লিখতে হবে ইউনিট 5 শিরোনামে ইউনিট 5, তারপর লিসন 4, তারপরে দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে এ ম্যান হু লাভস ট্রি। কি হইল? আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবং এই ইউনিট 5 এর আরেকটা অ্যাসাইনমেন্ট এখানে তোমাকে যে কোথায় শুনতে ইউনিট 5 লিসন 7, লিসন 7, এবং এখানে তোমাকে ওই ইনভার্টেড কমার ভিতর নিয়ে আসতে হবে দি ট্রুথফুল ডাভ 3। স্যার শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমার কথা? আমার তোমার ওখানে নেটের সমস্যা, ওই জন্য শুনতে পাচ্ছ না। এখন কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার।
আচ্ছা ঠিক আছে। তো যেটা ইউনিট 5 আরেকটা অ্যাসাইনমেন্ট তুমি ওই নিচেই লিখবা, শিরোনামের প্রথমটা লেখার পরে দ্বিতীয়টা, যে ইউনিট 5 লিসন 7 ইনভার্টেড কমা দিয়ে লিখবা এ ট্রুথফুল ডাব 3। আচ্ছা, তার মানে এখানে ট্রুথফুল ডাব যে 3 যে পার্টটা আছে সেটা তোমাকে এখানে সেখান থেকে এখানে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। এবং ইউনিট 7 একদম 3 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা এখানে দিছে, ইউনিট 7 লিসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ 2। তাহলে এই রিভার জিপসিস ইন বাংলাদেশ ব্র্যাকেটে 2, এটা যেন আমি কভার পেজে এই তিনটা লেখার জন্য পরিষ্কার দেখি, নাম পরিষ্কার দেখি, রোল পরিষ্কার দেখি, সাবজেক্টের নাম পরিষ্কার দেখি, এবং তোমার শিক্ষকের নাম, আমার নামটাও লিখে দিবা আমার ইয়েতে, শুধু স্বাক্ষর এবং আমার মূল্যায়ন যেটা সেটা শুধু বাকি থাকবে। অর্থাৎ তোমাকে পরিপূর্ণ কভার পেজ লিখতে হবে। তারপরে এখানে কি কাজ করতে বলছে আমরা দেখি, অ্যাসাইন ট্যাক্স অর অ্যাসাইনমেন্ট, মানে একদম থার্ড কলামে যেটা লিখছে, থার্ড কলামে যে হোমওয়ার্ক। তাহলে এখানে হোমওয়ার্ক দিয়ে রাখছে কি, যে এই যে এ ম্যান হু লাভস ট্রিজ, এটার হোমওয়ার্ক হলো কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস। কার্তিক প্রামাণিক আমাদের জন্য কি একটা অনুপ্রেরণা। ডু ইউ এগ্রি, তুমি কি এটা কি মানে একমত, এই কথাটা বলা হচ্ছে। হোয়াই, যদি হও তাহলে কেন, আর হোয়াই নট, যদি না হও তাহলে কেন নয়, সেই কথাটা অবশ্যই তোমাকে যখন ভিতরের পেজে যখন লিখবা, ওই পেজের উপরে তুমি অবশ্যই লিখবা অ্যাসাইনমেন্ট 1 কিসের উপর, এ ম্যান হু লাভস ট্রিজ। তাহলে তুমি যখন 1 নম্বর অ্যাসাইনমেন্টটা লিখতেছো মানে কভার পেজের পরে, তখন তুমি লিখতেছো যে অ্যাসাইনমেন্ট লিখলা, তার নিচে 1 লিখলা, তারই নিচে লিখলা এ ম্যান হু লাভস ট্রিজ, দুই পাশে ইনভার্টেড কমা, তারপরে নিচে যেটা লিখতেছো এর ভিতরে মানে তোমার মার্জিনের ভিতরে যেটা লিখবা সেটা হলো যে কার্তিক প্রামাণিক, মানে এই কথাটা কোশ্চিন, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস। ডু উই এগ্রি, বা ডু মানে এখানে ইউ লিখছে, বা কোশ্চিন তুমি উই দিয়ে দিতে পারো, ডু উই এগ্রি, আমরা কি একমত। হোয়াই অর হোয়াই নট, এটা কোশ্চিন লিখে তারপরে নিচে লিখবা অ্যান্সার। কি লিখবা? অ্যান্সার লিখে এখন তুমি শুরু করবা এর বর্ণনাটা তুমি কিভাবে দিতে চাও। এবং এই ট্রুথফুল ড্রাফট ওই একইভাবে তোমাকে লিখতে হবে। ট্রুথফুল ড্রাফট যে এটা শেষ করলে অবশ্যই এক পেজে এক পাশে করে লিখতে হবে, 2 পেজে তুমি লিখতে পারবে না, 2 পেজে লিখবে না। তো এরপরে যখন সেকেন্ড অ্যাসাইনমেন্ট লিখতেছো আবার শুরু করলা, এখানে তুমি লিখলা কি যে দ্য ট্রুথফুল ড্রাফট, তার মানে তারও আগে উপরে লিখতে হবে অ্যাসাইনমেন্ট 1 নিচে কি ট্রুথফুল ড্রাফট 3, 2 পাশে ইনভার্টেড কমা দিলা। এবং এইবার মার্জিনের ভিতরে তুমি লিখতেছো কোশ্চিন কি লিখতেছো, হোয়াই ডু উই থিঙ্ক দ্যাট দা, মানে এখানে হোয়াই ডু ইউ আছে, সেখানে তুমি উই দিয়ে দিতে কোশ্চিনটা করো, হোয়াই ডু উই থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দি স্টোরি দ্য ট্রুথফুল ড্রাফট। এখানে একটা কি দিলা তুমি, যে কোশ্চিন মার্কস দেওয়া আছে সেটা তুমি দিয়ে দিলা, দিয়ে এবার অ্যান্সার লিখলা। এবার সেটার অ্যান্সার লেখা শুরু করলা, যে তুমি কেন মনে করো যে এই সত্যবাদী এই ঘুঘুটা মানে সত্যবাদী ঘুঘুটা এই টাইটেলটা ঠিক আছে, এই টাইটেলটা এই টেক্সটের জন্য ঠিক আছে, এ সম্পর্কে তোমাকে লিখতে হবে। আচ্ছা, নাম্বার 3, অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে দেখা যাচ্ছে যে এখানে তোমাকে যেটা লিখতে হবে যে অ্যাসাইনমেন্ট 1 কি, রিভার জিপসি ইন বাংলাদেশ 2। তাহলে রিভার জিপসি ইন বাংলাদেশ 2, 2 পাশে ইনভার্টেড কমা দিবা, ভালো কথা। এবার নিচে আসো মার্জিনের ভিতরে, ওখানে লেখো যে কোশ্চিন লিখতে হবে। কি লিখতে হবে? কোশ্চিন। তাহলে কোশ্চিনটা তুমি এইভাবে লেখো, রাইট এ প্যারাগ্রাফ
about how we can help the gypsy children with learning। তাহলে এই কথাটা তুমি কোশ্চেনটা মার্জিনের ভিতরে দেওয়ার পরে, হ্যাঁ মার্জিনের ভিতরে এই কোশ্চেনটা তুমি লিখবে, লেখার পরে এবার নিচে তুমি লেখো অ্যানসার। অ্যানসার এখন যে বেদেদের সন্তানেরা, এই সন্তানেরা এখানে তুমি তাদেরকে লেখাপড়ায় কিভাবে হেল্প করতে পারো সেই বিষয়ে তোমার এখন তোমার আমাদের যে টেক্সট আছে সেখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং তোমার যে সৃজনশীলতা দুটো মিলে সুন্দর করে একটা 2 পেজ বা 3 পেজে কি করবা তুমি এটা প্যারাগ্রাফ কন্টিনিউ লিখবা এবং তারপরে এটা শেষ করে দিবা। অবশ্যই এই 3টা প্যারাগ্রাফই লিখতে হবে, একটা প্যারাগ্রাফ আর দুটো কি কোশ্চেন, এই 3টাই লিখতে হবে। কেউ যেন একটা লিখে অ্যাসাইনমেন্ট জমা না দাও। সো উই আর গোইং টু স্টার্ট আওয়ার অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা এখন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং এখানে কি আছে সেটা নিয়ে আমি প্রথমেই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো লিসন ইউনিট 5 লিসন 4, ইউনিট 5 লিসন 4। এখানে কোশ্চেন যেটা লেখা আছে, কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস। তাহলে কার্তিক পরামানিক হয় আমাদের জন্য মানে অনুপ্রেরণা। ডু ইউ এগ্রি? তুমি কি একমত? হয় অর হয় নট, কোশ্চেনটা এটা। তাহলে এই কোশ্চেনটা যখন আমরা লিখতে যাচ্ছি তখন আমরা নিচে কি করছি অ্যানসার লিখে আমি একটু অ্যানসারটা তোমাদের একটু বলতেছি যে তুমি হুবহু আমি যে কথাগুলো বলতেছি নেভার বি কপিড, কখনই কপি করা যাবে না। অফকোর্স ইউ হ্যাভ টু রাইট ফ্রম ইউর ওয়ান থিঙ্কিং অ্যান্ড ফ্রম ইউর টেক্সট ইনফরমেশন। সো নাও স্টার্ট। অ্যান্সার ইজ আই এগ্রি, হ্যাঁ আমি একমত। বিকজ কার্তিক পরামানিক ইজ এ নেচার লাভার, কার্তিক পরামানিক হয় একজন প্রকৃতি প্রেমিক। আমি আমার মতো লিখেছি, জাস্ট আই এম গোয়িং টু গিভ ইউ দ্য আইডিয়া হাউ ক্যান ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ওয়ান কার্তিক পরামানিক where the Kartik Puramanik is an inspiration for us. This is the question and I am trying to give you some of idea to complete this assignment actually. So though he was an illiterate person, যদিও সে অশিক্ষিত একজন কি ব্যক্তি, he could realize the importance of trees, সে গাছের যে গুরুত্ব সেটা সে বুঝতে পেরেছিল। He started planting trees, সে গাছ লাগানো শুরু করেছিল beside the roads, রাস্তার পাশে। আমার কথা কি শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। পরিষ্কার শোনা যায় এবং বোঝা যায়? হ্যাঁ পরিষ্কারই শোনা যাচ্ছে। ইয়েস স্যার। থ্যাংক ইউ। খুব মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, প্রয়োজনে তুমি এই ক্লাসটা একটু মাঝে মাঝে পরে এরপরে মানে একটু থেমে একটু শুনে আবার সেটা একটু লেখার চেষ্টা করবে, তারপরে সেখান থেকে তুমি নিজের মতো করে লিখবে। সো স্টার্ট এগেইন। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ, সে স্টার্টেড শব্দের অর্থ কি? শুরু করেছিল। প্লান্টিং মানে কি? মানে প্লান্টিং ট্রি চারা গাছ লাগাতে, বিসাইড দ্য রোডস রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজারের ভিতরে এবং বাহিরে, স্কুলগুলোতে, অ্যান্ড কলেজগুলোতে, ওপেন ফিল্ড মানে কি খোলা মাঠে, অ্যান্ড মেনি আদার প্লেসেস এবং অনেক জায়গায়, অ্যাট দি এজ অফ 10 years old 10 বছর বয়সে। আমি লিখছি এভাবে 10 বছর বয়সে সে এগুলোতে সে কি কাজটা শুরু করেছিল। হিজ 10 years old by his father inspiration, তার পিতার কি অনুপ্রেরণায়, his father told him, তার পিতা তাকে বলেছিল my son you can earn the blessing of God by planting, মানে তুমি কি করতে পারো, ইউ ক্যান আর্ন তুমি অর্জন করতে পারো, দ্য ব্লেসিং আশীর্বাদ অফ গড মানে কি সৃষ্টিকর্তার আশীর্বাদ তুমি কি করতে পারো মানে অর্জন করতে পারো, বাই প্লান্টিং ট্রিজ গাছ লাগিয়ে। অ্যান্ড হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, এবং
তার পিতা কি বলেছিল সে সেটা কি কখনোই ভুলে যায়নি, সেই কথাটা আমি লিখেছি। অ্যাকচুয়ালি হি ওয়াজ নট অনলি নেচার লাভার, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সে একজন প্রকৃতি প্রেমিকই ছিল না, বাট হি ওয়াজ অলসো হিউম্যান লাভার, সে একটা মানুষের প্রতিও তার কি অনেক ভালোবাসা ছিল। অ্যান্ড ইট ইজ মেনশন দ্যাট, এবং এটা নির্দেশিত যে উল্লেখ্য যে হি হ্যাজ কাম ফ্রম পোর ফ্যামিলি, সে কি করেছে, সে একটা গরিব পরিবার থেকে এসেছে। অ্যান্ড হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন টু, এবং সে পেশায় একজন নাপিত বা নরসুন্দর। তারপরে লিখছি হি ইউজ টু গো টু ডিফারেন্ট হাউসেস ফর হেয়ার ড্রেসার অফ পিপল, বলা হচ্ছে মানুষের জন্য সে বিভিন্ন বাড়িতে বাড়িতে কি করে তো নাপিতের কাজ করতে যেত, সেই এই কথাটা আমি লিখেছি। অ্যান্ড দেয়ার ওয়ার হার্ডলি এনি ট্রিজ ইন দিস ভিলেজ বা ইন দিস এরিয়াস, এবং সেই এলাকাতে বা সেই গ্রামে একেবারে গাছই পাওয়া যেত না, মানে গাছ খুঁজেই পাওয়া যেত না, সেই কথাটা বলা হয়েছে। ইভেন হি উড গেট ট্রাইড ইন দিস পোরিং সান অ্যাট দ্যাট টাইম, এমনকি সে সূর্যের প্রখর তাপেও ক্লান্ত হয়ে কি যেত, ওই সময় সে সূর্যের প্রখর তাপে ক্লান্ত হয়ে যেত। দেন হি থট, তারপর সে ভেবেছিল, হাউ পিপুল সাফার ইন দি হিট, কিভাবে মানুষ এই তাপে কি করে, মানে কষ্ট করে। অ্যান্ড বিগান হিজ ট্রি প্লান্টিং মিশন, এবং এখান থেকে সে কি করে শুরু করেছিল, এই গাছ লাগানোর যে যাত্রাটা এখান থেকে সে শুরু করেছিল। হি ইজ রিয়েলি এ হার্ড ওয়ার্কার পারসন, সে সত্যি একজন মানে কঠোর পরিশ্রমী মানুষ। অ্যাট তারাপুর, মানে কি ওই তারাপুরে সে আসলে একজন পরিশ্রমী মানুষ। সো হি ওয়ার্কস দ্য হোল ডে, সুতরাং সে পুরোটা দিনই কাজ করে, কাজ করে ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য, টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। অ্যান্ড কামস ব্যাক অ্যাট 10 or 11 PM, এবং 11 PM এভরি নাইট or at night, অর্থাৎ রাতে সে 10টা থেকে 11টায় কি 10টা অথবা 11টায় ফেরে। আচ্ছা, হি লাভস হিজ ট্রিজ ভেরি মাচ ইনডিড, সে তার এই গাছগুলোকে দারুণ ভালোবাসে, কথাটা এভাবে বলা হয়েছে, দারুণ, ইনডিড শব্দের অর্থ দারুণ, তাহলে দারুণ ভালোবাসে। সো হি উড লুক আফটার হিজ ট্রিজ, সুতরাং সে এই গাছগুলোকে দেখাশোনা করে, ইভেন অ্যাট নাইট, এমনকি রাতেও। হিজ পভার্টি ক্যান নট স্টপ হিজ মিশন ইন প্লান্টিং ট্রিজ, তার যে দারিদ্রতা, এই দারিদ্রতা তার এই মানে গাছ লাগানোর যে যাত্রা, যে মিশনটা, সেটাকে বন্ধ করতে পারেনি। অ্যান্ড হি উড টেক 1 or 2 লেবার্স উইথ হিম, এবং সে 1 থেকে 2 জন লেবার কি নিত, টু সেট আউট প্লান্টিং ট্রিজ, এই গাছগুলো লাগাতে অকেশনালি, তার মানে মাঝে মাঝে সে 1 থেকে 2 জন কি শ্রমিক সে নিত, কি অকেশনালি মানে মাঝে মাঝে, এটা অবশ্যই নিজের টাকা, এখানে আরেকটু যোগ করে দেওয়া যেতে পারে, হি উড টেক 1 or 2 লেবার্স উইথ হিম টু সেট আউট প্লান্টিং ট্রিজ ফ্রম হিজ ওয়ান মানি অকেশনালি। ওকে, ইন দিস অ্যাবাভ প্যাসেজ, আমরা এখন আমরা লাস্টের প্যারায় চলে আসছি। ইন দিস অ্যাবাভ প্যাসেজ অফ কার্তিক পরামানিকের এই মানে এই পুরো প্যাসেজ থেকে আই হ্যাভ কাম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝতে পেরেছি যে ইফ দেয়ার ইজ এ উইল অল থিংস আর পসিবল, যদি কারো ইচ্ছা থাকে তাহলে সবকিছুই সম্ভব। অ্যান্ড উইল পাওয়ার ইজ দ্য কি টু সাকসেস ইন এভরি ওয়ার্ক, এবং এই উইল পাওয়ার বলা হচ্ছে আমাদের যে ইচ্ছা শক্তি হলো চাবিকাঠি, ইচ্ছা শক্তি হলো চাবিকাঠি, মানে প্রত্যেকটা কাজের সফল হওয়ার জন্য ইচ্ছা শক্তি হলো চাবিকাঠি। অ্যান্ড উইল পাওয়ার মাস্ট ডিফিট দ্য পভার্টি, এবং এই ইচ্ছা শক্তি অবশ্যই দরিদ্রতাকে কি করে, পরাজিত করে। সো একদম লাস্টের সেন্টেন্স আমি লিখছি, সো ফর দিস অ্যাবাভ রিজন, এই অ্যাবাভ রিজন অফ কার্তিক পরামানিক, এই সমস্ত কারণে কার্তিক পরামানিকের এই সমস্ত কারণে হি ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস, সে আমাদের কাছে একজন অনুপ্রেরণা। তাহলে আমি জাস্ট
I tried to give you the right idea to complete the assignment on Kartik Paramani. So I hope you will answer this assignment from your own thinking and by helping from your textbook passage. And আমরা এই প্যাসেজটাকে আমরা বুঝতে পেরেছি। এই স্যার একটা প্রশ্ন ছিল। Of course, you can ask any question. স্যার আসলে ইংলিশে অ্যাসাইনমেন্ট তো কমপ্লিট করে ফেলছি স্যার, টাইটেলটা দিছি খাতার ভেতরে, কিন্তু স্যার কোশ্চেনটা তুলিনি, এখন কি করব? মানে না না, এটা তো সেকেন্ড অ্যাসাইনমেন্ট, ইংলিশের সেকেন্ড অ্যাসাইনমেন্ট কি তুমি জমা দিয়ে দিছো? স্যার টাইটেল দিছি, যে মনে করেন ইংলিশ সেকেন্ড অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা মার্জিনের বাইরে টাইটেলটা দিয়ে দিছি, যেমন এ ম্যান হু লাভস ট্রিজ, তারপর হলো যে আপনার দ্য ট্রুথফুল ড্রাফ, এগুলো দিছি প্রত্যেকটা শুরু করার আগে, কিন্তু স্যার কোশ্চেনটা তুলিনি, যেটা মানে আপনার মানে দেওয়া আছে। এখন কি করব? তোমাকে আমি বেস্ট দেব না, কারণ তুমি তো ইউ হ্যাভ টু মেইনটেইন প্রপার অ্যাড্রেস, মানে হাউ ক্যান ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট এ টু জেড। তাহলে তুমি এ টু জেড যে প্রসেস। স্যার আমি সবই লিখছি, মানে আপনার টাইটেলও লিখছি, খাতার ভিতরে কেন কেন কি সেটাও লিখছি, মানে আপনি ইংরেজিতে, কিন্তু মানে কোশ্চেনটা শুধু। ওকে ওকে ওকে, আমি তো এখন অ্যাসাইনমেন্ট ক্লাস নেইনি, তুমি একটু ওয়েট করা দরকার ছিল, তাহলে আবার সেই কাজটা করো, এমন কিছু না, একটা কাজ দুইবার করলে তোমার দক্ষতা আরো বাড়বে। তুমি একটু সুন্দর করে লেখো, লিখে অ্যাসাইনমেন্টটা জমা দিও। সো আমরা নেক্সট অ্যাসাইনমেন্টে যাচ্ছি। ওকে, আমরা এখন নেক্সট অ্যাসাইনমেন্টে যাচ্ছি। এটা হলো তোমার নেক্সট অ্যাসাইনমেন্ট আমাদের এ ট্রুথফুল ড্রাফট। দেখো এখানে কি আছে, এ ট্রুথফুল দ্য ট্রুথফুল ড্রাফট 3। এটা আমি জাস্ট আমি এটা, যেহেতু তোমাদের এই প্যাসেজটা খুব ভালো করে পড়ানো হয়েছে, তো আমি যেহেতু প্রথম অ্যাসাইনমেন্টটা করে দিলাম, তোমরা এই অ্যাসাইনমেন্টটা নিজে থেকেই একটু অ্যান্সার করার চেষ্টা করবা যে ট্রুথফুল ড্রাফট এই টাইটেলটা সঠিক কিনা। যে প্রসেসগুলো আমি বলে দিলাম সেভাবে তোমরা একটু অন্তত 2 পেজ বা 3 পেজে একটা অ্যাসাইনমেন্ট লিখবা। আচ্ছা, তাহলে আমি এখন যে কঠিন পার্টটা, যেহেতু টাইম ইজ গোয়িং টু আপ and I have to finish within 12:15. Okay, so I am going to finish the last assignment one. How can we help the gypsy children with learning? আমরা কি, এটা হলো ইউনিট 7 লিসন 7। আমরা এখানে যেটা অ্যাসাইনমেন্ট আছে যে আমরা বেদের সন্তানদের শিক্ষায় কিভাবে হেল্প করতে পারি, সেই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব, আমি সেই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি এবং আমি অ্যাসাইনমেন্টটা পড়ছি। সো রিভার জিপসিস আর দ্য ইথনিক গ্রুপ অফ বাংলাদেশ। রিভার জিপসিস হলো বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। দে আর অলসো নন অ্যাজ বেদে টু লোকাল পিপুল। তারা স্থানীয় লোকদের কাছে বেদে নামে পরিচিত। They usually travel from one place to another by using their boats. তারা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়, নৌকা করে যেতে হয়। Nowadays they are facing various problems. কিন্তু আজকাল তারা অনেক সমস্যা তারা ফেস করছে। বাংলাদেশ ইজ গেটিং urbanized very rapidly। বলা হচ্ছে বাংলাদেশ খুব তাড়াতাড়ি নগরায়ন হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে। সো দে আর লজিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন। সো এই যে নগরায়ন, তারা তাদের কাস্টমার কি হারাচ্ছে, এই কথাটা বলা হচ্ছে। এই দে আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস। তারা তাদের মৌলিক যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? তারা যে স্বাভাবিক জীবনযাপন আমাদের মতো গ্রামে বা শহরে থাকা, সেটা তারা করতে পারে না। তারা বিভিন্ন নদীমাতৃক এলাকায় ঘুরে ঘুরে জীবনযাপন করে, তাদের সন্তানেরাও সেখানে ঘুরে ঘুরে জীবনযাপন করে। তারপরে আমি লিখছি যে দো দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, দেয়ার চিলড্রেন ডোন্ট গেট প্রপার এডুকেশন। তারা তাদের যে সন্তানেরা কি সঠিক শিক্ষা পায় না। দ্য আনপ্রেডিক্টেবল রেইন, মানে অতিরিক্ত মানে বৃষ্টি, মানে তারা তো নদীর ভিতরেই নৌকার উপরেই থাকে, সেই জন্য বলা হচ্ছে দ্য আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। অপ্রত্যাশিত বৃষ্টিপাত এবং নদীগুলো শুকিয়ে যাওয়া নৌকার চলাচলকে অত্যন্ত সীমাবদ্ধ করেছে। মানে
নৌকার চলাচল এখন কি সীমাবদ্ধ হয়ে গেছে, সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। ট্রেডিশনালি রিভার জিপসিস ইউজ টু ওয়াটার লাইফ, ঐতিহ্যগতভাবে রিভার জিপসিদের জীবন নদী কেন্দ্রিক হয়। কি কেন্দ্রিক হয়? নদী কেন্দ্রিক। তারপরে আমি লিখছি যে জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড বট আপন রোমিং বোটস, মানে এই যে বেদের যে সন্তানেরা তারা জন্মগ্রহণ করে নদীতে এবং বড় হয় নদীতে, ভাসমান নদীর উপরই তারা বড় হয়, সে কথাটা বলা হয়েছে। therefore they cannot go to conventional school, তারা যে প্রচলিত স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোতে তারা শিক্ষা লাভ করতে পারে না, সেগুলোতে তারা কি করতে পারে না, যেতে পারে না। and hence mobile boat schools are coming up for gypsy children, আর তাই জিপসি বাচ্চাদের জন্য মোবাইল বোট স্কুল কি আসছে, মানে মোবাইল বোট মানে দেখা যাবে যে নদীর উপরেই তাদের লেখাপড়া শেখানোর একটা চিন্তা করা হচ্ছে, মানে মানে ভাসমান অবস্থায় লেখাপড়ার যে প্রসেসটা সেটার কথা এখানে বলা হয়েছে। উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, আমরা এই বেদের ছেলে মেয়েদের তাদের শিক্ষায় কি করতে পারি, সহায়তা করতে পারি। and we can go to their family, আমরা তাদের পরিবারের কাছে যেতে পারি, and advise them, এবং তাদেরকে অ্যাডভাইস দিতে পারি to bring their children to this board school, তাহলে বোর্ড স্কুলে যাওয়ার জন্য তাদেরকে, এই বোর্ড স্কুলগুলো কি ওই ভাসমানের যে স্কুলগুলো সেগুলোতে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারে। উই ক্যান প্রোভাইড দেম বেসিক টেক্সট বুকস অফ স্কুল ফর ফ্রি, স্কুলের যে টেক্সট বুকগুলো বেসিক যে বইগুলা সেগুলো তাদের বিনামূল্যে সরবরাহ করতে পারি। কিছু তারপরে বলছে যে উই ক্যান টিচ দেম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটিস, আমরা তাদের নৈতিকতা এবং মানবিকতা সম্পর্কে শিক্ষা দিতে পারি। উই ক্যান অলসো টেল দেম অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, আমরা তাদেরকে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জানাতে পারি। অ্যান্ড দি ব্যাড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ, এবং অল্প বয়সে যেহেতু তারা মানে যে এরকম ভাসমান জীবন যাপন করে সেহেতু তাদের লাইফটা অনেকটাই দেখা যাচ্ছে যে বাচ্চারা বিশেষ করে মেয়েরা অল্প বয়সেই তারা বিয়ে হয়। সো তাদেরকে আমরা ফ্যামিলি প্ল্যানিং এবং আর্লি ম্যারেজ সম্পর্কে শিক্ষা দিতে পারি। উই ক্যান অলসো টিচ দেম অ্যাবাউট স্যানিটেশন, আমরা তাদেরকে যে পয় নিষ্কাশনের ব্যাপারে যে স্বাস্থ্যবিধি আছে সেটা আমরা শিক্ষা দিতে পারি। দে অলসো ডিজার্ভ হ্যাপি লাইফ, তারাও একটা সুখী লাইফ কি মানে ডিজার্ভ করে, আশা করে, তাই না? মানে এই কথাটা বলা হয়েছে। সো দে নিড আওয়ার হেল্প, সুতরাং তাদের আমাদের সাহায্য দরকার। সো উই শুড হেল্প দেম টু লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি, এবং আমাদের উচিত তাদেরকে শিক্ষায় সুন্দর মানে সমাজ গঠনে তাদেরকে শিক্ষায় কি করা, হেল্প করা। সো দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড আই হোপ ইউ উইল অ্যান্সার ফ্রম ইউর ওন থিঙ্কিং ওয়ান জিপসি চিলড্রেন ফর এডুকেশন। তাহলে জিপসি চিলড্রেন যারা বেদের ছেলে মেয়েরা আছে তাদের এডুকেশনের ব্যাপারে কি ধরনের ইনফরমেশন দেওয়া দরকার। অফকোর্স ইউ উইল রাইট মিনিমাম 2 or 3 পেজেস দ্য অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টটা তুমি 2 থেকে 3 পেজের মধ্যে লিখবে। সো আমি আজকে যে এই দুটো অ্যাসাইনমেন্ট আলোচনা করলাম আর ট্রুথফুল ড্রাফট, আমি বিশ্বাস করি যে তো আমি সেটা ধারণা দিলাম এবং সেটা আমি প্যাসেজটা সঠিকভাবে তোমাদের পড়াইছি। আশা করি তোমরা তিনটাই যেভাবে নির্দেশনা দিলাম এভাবে সুন্দর করে তোমরা বাসায় আগামী শনিবার এটা অ্যাসাইনমেন্ট অফিসিয়ালি জমা দিবে, ঠিক আছে? এবং আমরা যাতে এটা আবার দেখে তোমাদের আবার দ্রুত ব্যাক করে দিতে পারি। 20 তারিখে জি স্যার, শনিবারে নাকি মঙ্গলবারে? আজকে তো হলো বৃহস্পতিবার, তাই না? তো তুমি জমা দেওয়া লাগবে শনিবার রবিবারের মধ্যেই তুমি জমা দিয়ে দাও। আমাদের তো খাতাটা দেখতে হবে, আবার তোমাকে 24 তারিখে স্যার জমা দেওয়ার ডেট তো স্যার 24 তারিখে তো ডেট দেওয়া হয়েছে। আচ্ছা মঙ্গলবার 24। আচ্ছা জমা দাও, জমা দিলে হয় কি তুমি তাড়াতাড়ি খাতাটা ব্যাক পাবে এবং কোথায় ভুল করলে সেগুলো আমরা আবার তোমাকে আবার জানাতে পারবো এবং তুমি সেটা স্যার বাসা তো স্যার আমাদের গ্রাম স্যার আমাদের স্যার দূরে আছে স্যার, এই জন্য স্যার 24 তারিখে গেলে স্যার। আচ্ছা ঠিক আছে and be careful who are getting need to improve, মানে অগ্রগতি প্রয়োজন, মানে who are marking need to improve on your assignment। তুমি কিন্তু যারা need to improve অগ্রগতি প্রয়োজন এই ধরনের মার্কিং যাদের করা হচ্ছে
তাদের কিন্তু আবার অ্যাসাইনমেন্টটা করে জমা দিতে হবে এবং বোর্ড যেভাবে নির্দেশনা দিচ্ছে সেভাবে তোমাকে কিন্তু এই অ্যাসাইনমেন্ট বা পরবর্তী আরো নির্দেশ আসতে পারে আর সেগুলো সঠিকভাবে তুমি যদি স্কুলে ফলো আপ না হও বা না করো তাহলে তোমার মূল্যায়নটা দুর্বল হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসে প্রমোশনে তোমার এই দুর্বল মূল্যায়নটাই কি মানে প্রয়োজন হবে সো আমি মনে করি যে you will do your homework correctly and I will try to give you the best marking okay I hope স্যার 24 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিলে হবে না অসুবিধা নেই 24 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিলে হবে না এটা তোমরা অফিশিয়ালি কথা বলে নিও কারণ অফিশিয়ালি আমাদের অথরিটি আছে তারা এই সম্পর্কে আরো ভালো বলতে পারবে তোমরা এটা কথা বলে নিও সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড বাই